স্টুডেন্ট, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যুক্ত আছো, বিশেষ করে যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্য সংবিধান, ভারতের সংবিধান একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমি তোমাদের জন্য এই চ্যানেলে একটি নিয়ে আসছি সংবিধানের একটি সিরিজ, যার মাধ্যমে তোমরা সংবিধানের বেসিক নলেজ থেকে ডাব্লিউবিসিএস প্রিলি অবধি তোমাদের জন্য নিয়ে আসবে কনফিডেন্স, তোমাদের জন্য নিয়ে আসবে লট অফ ইনফরমেশনস। আশা করি এই ভিডিওগুলো তোমরা ফলো করো, তাহলে সংবিধান নিয়ে অর্থাৎ তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষা ইনক্লুডিং ডাব্লিউবিসিএস প্রিলি এক্সাম, এই পর্যন্ত তোমাদের সংবিধান নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তাই যারা এই ধরনের কম্পিটিশন পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্য একটি সুযোগ নিয়ে এসেছি আমি। যদি তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো, অর্থাৎ এই চ্যানেলটিকে যদি সঠিকভাবে ফলো করো, তাহলে ভারতীয় সংবিধান সহ আরও অন্যান্য যে সমস্ত ডাব্লিউবিসিএস পরীক্ষা, যে সমস্ত টিপস থাকবে বা ডাব্লিউবিসিএস পরীক্ষা সাকসেস হওয়ার জন্য যে সমস্ত বিভিন্ন ধরনের যে সমস্ত গাইডেন্স থাকবে, সেই সমস্ত গাইডেন্স তোমরা পাবে এই ভিডিওর মাধ্যমে। সংবিধান সম্পর্কে যদি তোমাদের কোনো ডাউট থাকে, তারও থাকবে প্রশ্ন উত্তরের পর্ব, এবং তোমরা যদি তোমাদের কমেন্ট করো, সেই কমেন্টের প্রশ্ন উত্তরও আমি করব এই চ্যানেলের মাধ্যমে। ডিয়ার স্টুডেন্ট, এই সংবিধান কেবলমাত্র একটি পুস্তক নয়, এই সংবিধানই জানায়, এই সংবিধানই বলে যে ভারতের প্রত্যেকটি নাগরিককে জানায় যে তুমি গুরুত্বপূর্ণ, তুমি সমান, তুমি স্বাধীন। অর্থাৎ এই সংবিধানই বলে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে গঠনের দৃঢ় সংকল্প গ্রহণ করছি, এবং তার সব নাগরিকের জন্য ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব নিশ্চিত করবার অঙ্গীকার করছি। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এখান থেকে শুরু করব। আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাগরিকত্ব আইন, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955। অর্থাৎ এই ভারতীয় নাগরিকত্ব আইন নিয়ে আজকে আলোচনা করব, কোন কোন উপায়ে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায়, এবং এর পরবর্তী ভিডিও থাকবে কি কি কারণে ভারতীয় নাগরিকত্ব যেটা সারেন্ডার করা যায়, ভারতীয় নাগরিকত্ব বা ভারতীয় নাগরিকত্ব ডিপ্রাইভ হয়ে যায়। তো আজকে এই ভিডিওতে শুধু আমি আলোচনা করব কি কি উপায়ে এই ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায়, এবং এই নাগরিকত্ব আইনের কতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, কোন কোন অ্যামেন্ডমেন্টে কি কি ধরনের বলা হয়েছে, এবং সর্বশেষে থাকবে সিএএ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফো সেন্টার, দ্য সেন্টার অফ নলেজ, নট নয়েজ। ডিয়ার স্টুডেন্ট, ভারতের সংবিধান তৈরি হয়েছে যে সমস্ত বিষয়গুলো নিয়ে, তার মধ্যে মেইন হচ্ছে প্রিয়াম্বল। অর্থাৎ তোমরা সবাই জানো প্রিয়াম্বলকে বলা হয় যে সংবিধানের আত্মা। অর্থাৎ এই প্রিয়াম্বলই বলা হয়েছে যে ভারতের দৃষ্টিভঙ্গি কেমন হবে, অর্থাৎ ভারত কেমনভাবে পরিচালিত হবে, তার মেইন যে ফোকাস সেটা এই প্রিয়াম্বলে দেওয়া হয়েছে। এই জন্য প্রিয়াম্বলকে বলা হয় দ্য সোল অফ কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন আছে 22টি পার্ট, অর্থাৎ মেইন যে কনস্টিটিউশন সেটাতে 22টি পার্ট আছে। বর্তমানে অ্যামেন্ডমেন্ট করে আরও কিছু পার্ট যুক্ত হয়েছে। এখন বর্তমানে সংবিধানে মোট পার্ট হচ্ছে 25টি। আর্টিকেল আছে, মূল সংবিধানে আর্টিকেল আছে 395টি, এবং বর্তমানে অ্যামেন্ডমেন্ট করে যে আরও কিছু আর্টিকেল অ্যাড করা হয়েছে। এখন সর্বমোট সংবিধান আর্টিকেলের সংখ্যা হচ্ছে 470। সংবিধানে শিডিউল আছে 12টি, এবং অ্যাপেন্ডিক্স আছে 4টি। ভারতের প্রিয়াম্বল যেটা বলেছিলাম, ভারতের প্রিয়াম্বলকে বলা হয় কনস্টিটিউশনের আত্মা। প্রিয়াম্বলে বলা হয়েছে যে ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে গঠন করবে, এবং ভারতের প্রত্যেকটি নাগরিকের ন্যায়, স্বাধীনতা এবং সাম্যের অধিকার থাকবে। ন্যায় অর্থাৎ এখানে সামাজিক ন্যায়, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়ের কথা বলা হয়েছে। স্বাধীনতা, চিন্তা, অভিব্যক্তি, বিশ্বাস, ধর্ম ও উপাসনা, প্রত্যেকেই নিজের নিজের বিশ্বাস মতো, নিজের নিজের স্বাধীন মতো তারা এই জিনিসগুলোকে পালন করতে পারবে। সাম্যের কথা বলা হয়েছে, সাম্য এখানে মর্যাদা এবং সুযোগের সমতার কথা বলা হয়েছে। অর্থাৎ মর্যাদা এবং সবার প্রত্যেকেরই মর্যাদা থাকবে, এবং প্রত্যেকেই সব কিছুতে তারা যেন সমান অধিকার পায় সেইটা নিশ্চিত করেছে এই আমাদের সংবিধান। এবং ব্যক্তির মর্যাদা এবং জাতির ঐক্য ও অখণ্ডতা নিশ্চিতকারী ভ্রাতৃত্ববোধ উন্নত করবে এই সংবিধান। অর্থাৎ আমরা যে সবাই ভারতীয়, এই ভারতীয়দের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড যেটাকে বলা হয়, অর্থাৎ সেইটাকে প্রমোট করে এই সংবিধান। তোমরা যেটা জানো, আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল 24শে নভেম্বর 1949 সালে, এবং এটা কার্যকারী হয়েছিল 26শে জানুয়ারি 1950। তাই সেই দিনের পর থেকে 26শে জানুয়ারিকে আমাদের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আমাদের লোকসভা, এটা আমাদের পুরনো লোকসভা। তোমরা এখন সবাই জানো যে নতুন লোকসভা, নতুন বিল্ডিং তৈরি হয়েছে।
এটা হচ্ছে লোকসভার কক্ষঘর, যেখানে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা অর্থাৎ এমপি যারা নির্বাচিত হয়ে যান তারা এখানে বসেন। এই সেই লোকসভা যেখান থেকে তৈরি হয় আইন, এবং এখান থেকে আইন তৈরি হয় যেটা আমাদের শাসনের জন্য, আমাদের ভারতবাসীকে পরিচালনা করবার জন্য সেটা তৈরি হয় এই লোকসভা থেকে, অর্থাৎ এই লোকসভাকে তাই আইন কক্ষ বলা হয়। তো ডিয়ার স্টুডেন্ট, যেটা আমি বলেছি আগে যে আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, অর্থাৎ কি কি উপায়ে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায় সেই সব বিষয় নিয়ে থাকবে আজকের আলোচনা। তো দেখা যাচ্ছে যে কনস্টিটিউশনের পার্ট টুতে এই সিটিজেনশিপ নিয়ে বলা হয়েছে। তাহলে পার্ট টুতে আর্টিকেল 5 to 11 এর মধ্যে আলোচনা করা হয়েছে কিভাবে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায়। এবং ডিয়ার স্টুডেন্ট, নাগরিকত্ব কিভাবে অর্জন করা যায় এবার দেখে নেওয়া যাক। বাই বার্থ, by descent, by registration, by naturalization and incorporation of territories, এবং সর্বশেষে যে আইনটি পাস হয়েছে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এই যে পদ্ধতিগুলো আছে, এই সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায়। আমি এখন এখন প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আমি এখানে ডিটেলস আলোচনা করব, যেটা তোমাদের বেসিক থেকে তোমাদের নিয়ে যাবে সেই WBCS প্রিলি মেইন এক্সাম পর্যন্ত। ডিয়ার স্টুডেন্ট, এখন আমি আলোচনা করব যে বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্ব কিভাবে পাওয়া যায়। এটাকে বলা হয় জাসসলি অর্থাৎ ল অফ সয়েল। এটা কেমন? When a child born within the territory of India at the time of childbirth, if any one of child parent is Indian citizen, then the child is Indian by law of soil। এখানে কি বলা হয়েছে যে জন্মসূত্রে আমরা যে কথাটা বলি যে জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন, এটা কিভাবে হয়? যখন কোনো শিশু যখন ইন্ডিয়ান কোনো টেরিটরিতে জন্ম করে, অর্থাৎ উইদিন ইন্ডিয়ান টেরিটরি যখন জন্মগ্রহণ করে, সেই সময় ওই শিশুর প্যারেন্টসের পিতা অথবা মাতা, এই প্যারেন্টসের কেউ যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে, তবে ওই শিশুটি জন্মসূত্রে ভারতীয় নাগরিক। তবে এর বিভিন্ন অ্যামেন্ডমেন্ট এসেছে, সেই অ্যামেন্ডমেন্টগুলো আমি তোমাদের পরে জানাবো। বর্তমানে এই জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে যে কন্ডিশনটি ফলো হচ্ছে সেটা হচ্ছে, অর্থাৎ 3 ডিসেম্বর 2003 এর পরবর্তীতে কি বলা হয়েছে? প্যারেন্টস অর্থাৎ বোথ অথবা প্যারেন্ট প্লাস 1 নট ইলিগাল মাইগ্রেন্ট। কি বলা হয়েছে? যদি প্যারেন্টস অর্থাৎ বোথ, যে শিশুটি উইদিন ইন্ডিয়ান টেরিটরিতে জন্মগ্রহণ করেছে, তার যদি উভয় অর্থাৎ মাতা পিতা দুজনেই ভারতীয় নাগরিক হয়, দেন ইটস ওকে। অথবা যদি একজন নাগরিক হয় আর একজন যদি নাগরিক নাও হয়, তবে সেক্ষেত্রে সে যদি ইলিগাল মাইগ্রেন্ট না হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই শিশু ভারতীয় নাগরিকত্ব পাবে। এখানে ইলিগাল মাইগ্রেন্ট নিয়ে আমি পরে বলবো যে ইলিগাল মাইগ্রেন্টের সম্পর্কে কি বলা হয়েছে। অর্থাৎ 2003 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইলিগাল মাইগ্রেন্টের একটি ডেফিনেশন আনা হয়েছে। আমি পরবর্তীতে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এটা তোমরা বুঝলে যে জন্মসূত্রে অর্থাৎ ল অফ সয়েল এটা কিভাবে নাগরিকত্ব অর্জন করে। যখন কোনো শিশু জন্মগ্রহণ করে, তার জন্মগ্রহণের সময় অর্থাৎ যখন কোনো শিশু ইন্ডিয়ান টেরিটরির মধ্যে জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করবার সময় সেই শিশুর মাতা অথবা পিতা অথবা উভয় যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তাহলে সেই শিশুটি জন্মসূত্রে ভারতীয় নাগরিক। নেক্সট, বাই ডিসেন্ট কথাটা হচ্ছে জাস্ট স্যাঙ্গুইন। এই কথাটি এসেছে কোথা থেকে? ল্যাটিন শব্দ। এর কথাটির অর্থ হচ্ছে, এই ল্যাটিন শব্দটি মানে হচ্ছে রাইট অফ ব্লাড, অর্থাৎ বংশ পরম্পরা, অর্থাৎ যেটাকে যদি বলো আক্ষরিক অর্থে যে রক্তসূত্রে। অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কি বলা হয়েছে? when a child is born outside India and at the time of childbirth, if any of the child parent is Indian, then the child is Indian by the law of blood. This is in contrast of jus soli, অর্থাৎ right of soil, which grant citizenship based on the place of birth. কি বলা হয়েছে স্টুডেন্ট? এই যে বাই ডিসেন্ট যেটা বলা হয়েছে, অর্থাৎ রাইট অফ ব্লাড, এই সূত্রে যে নাগরিকত্ব অর্জনের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে কি যে ওই শিশুটি যখন জন্মগ্রহণ করবে সেটা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে নয়, অর্থাৎ বাইরের কোনো দেশে, অর্থাৎ তার জন্মটা হচ্ছে ইন্ডিয়ান বাইরের কোনো কান্ট্রিতে, সেক্ষেত্রে সে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারবে যদি কিনা সেই শিশুর মাতা অথবা পিতা কেউ ভারতীয় নাগরিক থেকে থাকেন। তখন মাতা অথবা পিতা দুজনের কেউ অথবা মাতা অথবা পিতা
সেক্ষেত্রে সেই শিশুটি ভারতীয় নাগরিকত্ব পেতে পারে। কিন্তু আমরা প্রথম যেটা দেখলাম যে ল অফ সয়েল, এই ল অফ সয়েলের অপোজিট গিয়ে দাঁড়াচ্ছে এই বাই ডিসেন্ট, অর্থাৎ রাইট অফ ব্লাড। এই যেটা বলা হয়েছে বাই ডিসেন্ট অর্থাৎ জাস্ট স্যাঙ্গুইনস যে বলা হয়েছে, এই সূত্রে যে নাগরিকত্বটা পাচ্ছে সেটা কিন্তু ল অফ সয়েলের টোটালি অপোজিট। এই জন্য এটাকে বলা হয়েছে এটা একটা কন্ট্রাস্ট করছে। অর্থাৎ বাই বার্থের ক্ষেত্রে কি বলা হয়েছে যে জন্মগ্রহণ করবে শিশুটি উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, আর বাই ডিসেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে শিশুটি জন্মগ্রহণ করবে টেরিটরিতে নয়, আউটসাইড অফ ইন্ডিয়ান। এই জন্য বলা হয়েছে এটা কন্ট্রাস্ট করছে। তবে অ্যাট প্রেজেন্ট অর্থাৎ বিভিন্ন অ্যামেন্ডমেন্টের পরে গিয়ে এখন এই ক্ষেত্রে যে আইনটি প্রযোজ্য সেটা হচ্ছে 3 ডিসেম্বর 2004-এর পরবর্তীতে এই বাচ্চা যদি আউটসাইডে কোনো কান্ট্রিতে জন্মগ্রহণ করে তাহলে জন্মের উইদিন 1 ইয়ার অর্থাৎ 1 বছরের মধ্যে সে ইন্ডিয়ান যে কনসুলেট বা ইন্ডিয়ান যে অ্যাম্বাসি সেখানে গিয়ে তাকে রেজিস্ট্রেশন করাতে হবে, তার বার্থ রেজিস্ট্রেশন করাতে হবে এবং তাকে একটি আন্ডারটেকিং দিতে হবে যে এই শিশুটির আর অন্য কোনো দেশের পাসপোর্ট সে নেই বা পাসপোর্ট কোনো হোল্ড করবে না। স্টুডেন্ট, নেক্সট আমরা তখন দেখলাম বাই বার্থ, বাই ডিসেন্ট। এবার আমরা আলোচনা করব বাই রেজিস্ট্রেশন। এখন কি হয়, বাই বার্থ আর বাই ডিসেন্ট এই দুটো পদ্ধতিতে যে নাগরিকত্ব অর্জনের এটার যে ব্যাপ্তিটা এটা খুব সীমিত, খুব একটা ব্যাপ্তি নয়, অর্থাৎ এই সুযোগ বা এই সুবিধাটা সবাই পেতে পারে না। তাহলে এই নাগরিকত্ব এর বাইরেও অনেক এক অংশ থেকে যায় যে যারা ভারতীয় নাগরিকত্ব পেতে চায় বা ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে চায়, তাহলে তাদের ক্ষেত্রে কি উপায়ে তাদের এই নাগরিকত্ব দেওয়া যেতে পারে সেই সূত্রে এসেছে বাই রেজিস্ট্রেশন। এই বাই রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কিছু নিয়ম বা শর্ত মেনে চলতে হয়। সেগুলো কি, অর্থাৎ নাগরিকত্ব আইনের সেকশন 5-এ এই সম্পর্কে বলা হয়েছে যে বাই রেজিস্ট্রেশন সম্পর্কে বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে যে অর্থাৎ বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি কেউ নাগরিকত্ব অর্জন করতে চায় তাহলে তার প্রথম শর্তটা কি বলা হয়েছে, প্রথম শর্তে বলা হয়েছে ইন্ডিয়ান অরিজিন হতে হবে এবং সে মিনিমাম অর্থাৎ ইন্ডিয়াতে বসবাস করছে 7 ইয়ার্স অ্যান্ড মোর এরকম টাইম সে ইন্ডিয়াতে বসবাস করছে। এখন এখানে একটু বলার আছে এই ইন্ডিয়ান অরিজিন কথাটার অর্থ এখানে বলা হচ্ছে সে যদি জন্মগ্রহণ করে থাকে ইন্ডিয়াতে খুব ভালো, অথবা সে যদি না করে থাকে তার কোনো ফোরফাদার অর্থাৎ তার পূর্বপুরুষ কখনো না কখনো কেউ না কেউ সেই ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিল বা ইন্ডিয়াতে ছিল, অথবা আনডিভাইডেড ইন্ডিয়াতে ছিল। অর্থাৎ আনডিভাইডেড ইন্ডিয়াতেও যদি তার কোনো অরিজিন অর্থাৎ পূর্বপুরুষে ইন্ডিয়াতে থেকে থাকে বা জন্মগ্রহণ করে থাকেন তাহলেও কিন্তু সেই সূত্রে অর্থাৎ বাই রেজিস্ট্রেশন সে নাগরিকত্ব পাবে এবং সেক্ষেত্রে তাকে মিনিমাম 7 ইয়ার্স কমসে কম ভারতে তাকে বসবাস করতে হবে। এছাড়া সিটিজেন্স অফ কমনওয়েলথ কান্ট্রিজ, এই কমনওয়েলথ কান্ট্রিজকে আমরা জানি যে এই কমনওয়েলথ কান্ট্রিজ সেইগুলোকে বলা হয় যে সমস্ত কান্ট্রিজ কোনো না কোনো সময় তারা ব্রিটিশ রুলের অধীনে ছিল, অর্থাৎ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। বর্তমানে 56টি কান্ট্রি আছে যে এই কমনওয়েলথ কান্ট্রির অন্তর্ভুক্ত। এছাড়া অন্য উপায় করা যায় সেটা হচ্ছে ম্যারিড টু ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ বৈবাহিক সূত্রে নাগরিকত্ব অর্জন। কোনো ফরেনার যদি ভারতীয় কোনো নাগরিককে বিবাহ করে থাকে তাহলে সেই ম্যারেজ সূত্রে অর্থাৎ বৈবাহিক সূত্রে সে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারবে। এছাড়া কোনো ইন্ডিভিজুয়াল হুজ প্যারেন্টস আর রেজিস্টার্ড সিটিজেন, অর্থাৎ এছাড়াও যদি কোনো ব্যক্তি তার প্যারেন্টস যদি এই রেজিস্টার্ড সিটিজেন অর্থাৎ এই রেজিস্ট্রেশন সিটিজেনশিপ পেয়ে থাকে অর্থাৎ নাগরিকত্ব অর্জন করে থাকে, তবে তার ছেলেমেয়েরাও বাই রেজিস্ট্রেশন নাগরিকত্ব অর্জনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে বা বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারে। পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন অর্থাৎ PIO, এটা মনে একটা অর্থাৎ হি অর প্যারেন্টস বর্ন আনডিভাইডেড ইন্ডিয়া, যেটা আমি তোমাদের শুরুতে বললাম ইন্ডিয়ান অরিজিন এই কথাটা যখন বললাম যে আনডিভাইডেড ইন্ডিয়াতেও যদি তার ফোরফাদার বা তার জেনারেশনের পূর্বপুরুষের কেউ না কেউ যদি আনডিভাইডেড ইন্ডিয়াতেও জন্মগ্রহণ করে থাকেন তাহলেও সে ভারতীয় নাগরিকত্ব বাই রেজিস্ট্রেশন সে ভারতীয় সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, অ্যাপ্লাই করতে পারে এবং ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন। নেক্সট, বাই ন্যাচারালাইজেশন। এটা একটু ভালো করে বোঝার ব্যাপার আছে, এটা একটু ভাস্ট কনসেপ্ট আছে। এক্ষেত্রে এটা সিটিজেনশিপ অ্যাক্টের সেকশন 6-এ বলা হয়েছে বাই ন্যাচারালাইজেশন। এই বাই ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে কিন্তু কোনো ফরেনারকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া যেতে পারে। কি বলা হয়েছে, ইন দিস কন্টেক্সট ন্যাচারালাইজেশন রেফার টু দ্য পারসন বাই হুইচ এ ফরেনার ক্যান বিকাম এ সিটিজেন অফ ইন্ডিয়া আফটার রিসাইডিং ইন দ্য কান্ট্রি ফর এ স্পেসিফিক পিরিয়ড অ্যান্ড ফুলফিল সার্টেন কন্ডিশন, অর্থাৎ নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যদি তারা ইন্ডিয়াতে বসবাস করে থাকে এবং এছাড়াও আরও কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি সে ফুলফিল করে তাহলে ফরেনার হয়েও সে ভারতীয় নাগরিকত্ব পেতে পারে। এবার দেখে নিই সেই কোন কন্ডিশনগুলো আছে যে ফরেনার হয়েও ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায়। এই ক্ষেত্রে
নট সাবজেক্ট অফ কান্ট্রি হোয়ার ইন্ডিয়ানস আর প্রিভেন্টেড। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে সমস্ত কান্ট্রিতে ভারতীয়দের নাগরিকত্ব দেওয়া হয় না, অর্থাৎ যে সমস্ত কান্ট্রিতে ভারতীয় নাগরিকত্ব প্রহিবিট করা আছে, প্রিভেন্টেড করা আছে, সেই সমস্ত কান্ট্রির লোকজন যদি আসে ভারতে, তাহলে তারা ভারতীয় নাগরিকত্ব পাবে না, অর্থাৎ বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়া হবে না। নেক্সট, রিনাউন্স অফ আদার সিটিজেনশিপ। এটার এই কথাটির অর্থ হচ্ছে, যদি তুমি অন্য কান্ট্রির যদি নাগরিকত্ব নিয়ে থাকো, তাহলে সেই কান্ট্রির নাগরিকত্ব তোমাকে আগে সেখানে পরিত্যাগ করে আসতে হবে, অর্থাৎ সেটা সেখানে সারেন্ডার করে আসতে হবে, তবেই তুমি ভারতীয় নাগরিকত্ব পাবে। এটাই এখানে বলা হয়েছে। এছাড়া আর যে কন্ডিশন সেটা বলা হয়েছে, ডেট অফ অ্যাপ্লিকেশনের 12 মান্থ, অর্থাৎ তুমি ধরো আজকে যদি তুমি অ্যাপ্লিকেশন করে থাকো, সেটা বলা হচ্ছে ডেট অফ অ্যাপ্লিকেশন থেকে এর আগে 12 মান্থ, সেখান থেকে 14 ইয়ার্স রিসাইডিং ইন্ডিয়া, ওর তুমি সার্ভিস করছো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে অন অ্যান এভারেজ 11 ইয়ার্স। এই ক্ষেত্রে বলা হয়েছে যে, কি বলা হয়েছে যে তুমি যেদিন অ্যাপ্লিকেশন করছো তার থেকে 12 মান্থ আগে, সেখান থেকে 14 ইয়ার্স, এর মধ্যে অন অ্যান এভারেজ তুমি হয় ইন্ডিয়াতে বসবাস করছো, না হলে তুমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে কোনো সার্ভিস করছো। এই কন্ডিশনটি তোমাকে ফুলফিল করতে হবে। এছাড়া মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা হচ্ছে, তোমাকে গুড ক্যারেক্টার বিয়ার করতে হবে, অর্থাৎ এই যে পিরিয়ড তুমি ভারতে বসবাস করে আসছো, এই ডিউরিং এই রেসিডেন্স অফ ইন্ডিয়া, এই ভারতে বসবাস চলাকালীন সময় তোমার ক্যারেক্টারে যদি কোনো প্রবলেম পাওয়া যায়, ইন দ্য সেন্স যে তুমি কোনো এন্টি ইন্ডিয়ান কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছো, তুমি ইন্ডিয়ান সংবিধানকে অসম্মান করছো, তুমি ইন্ডিয়ান যে সমস্ত আইন আছে বা রুলস রেগুলেশন আছে সেগুলোকে তুমি অসম্মান করছো, অর্থাৎ এক কথা যদি বলা যায় তো তুমি এন্টি ইন্ডিয়ান কোনো অ্যাক্টিভিটিসের কাছে যুক্ত থাকো, তাহলে কিন্তু তুমি নাগরিকত্ব পাবে না। হি শুড অ্যাডুকেট নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ শিডিউল 8, অর্থাৎ আমাদের সংবিধানের 8 শিডিউলে আমাদের যে সমস্ত ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে, যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো লিস্ট আছে, সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাকে অ্যাডুকেট নলেজ থাকতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান ভাষা সম্পর্কে তোমাকে জানকারি থাকতে হবে। ওকে স্টুডেন্ট, হি শুড রিসাইড ইন ইন্ডিয়া, অর্থাৎ তাকে ভারতেই বসবাস করতে হবে, অর্থাৎ তাকে মনস্থির করে নিতে হবে যে সে ভারতে বসবাস করবে, অর্থাৎ এটা নয় কি যে সে নাগরিকত্ব পেলো, নাগরিকত্ব পাওয়ার পরে সে অন্য কোথাও চলে গেল, সেটা করলে হবে না, অর্থাৎ তাকে নাগরিকত্ব নেওয়ার পরে তাকে ভারতেই বসবাস করতে হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট তার নিজস্ব পাওয়ারে আরও কিছু ব্যক্তিকে নাগরিকত্ব প্রদান করতে পারেন, বা কিছু কিছু এমন অ্যাচিভমেন্ট আছে যেগুলো অর্জন করলে ভারত সরকার চাইলে এই সমস্ত যদি ক্রাইটেরিয়া তার নাও থাকে, তাহলে তাকে ভারতের নাগরিকত্ব দিতে পারে। যেমন কি কি বিষয় বলা হয়েছে, যেমন সায়েন্স, আর্ট, ফিলোসফি, লিটারেচার, পিস অর্থাৎ শান্তি, হিউম্যান রাইটস, এই সমস্ত বিষয়ে যদি কোনো ব্যক্তির ডিস্টিংগুইশ অ্যাচিভমেন্ট থাকে, তাহলে ভারত সরকার তাকে এই সমস্ত যে কন্ডিশন না থাকলেও ভারত সরকার চাইলে তার জুরিডিকশনের মাধ্যমে বা ওন ডিসক্রিশনারি পাওয়ারের মাধ্যমে নাগরিকত্ব দিতে পারে। নেক্সট, ওথ অফ অ্যালিজিয়েন্স। এত সমস্ত কিছু করার পরে যখন তাকে নাগরিকত্ব প্রদান করা হবে, তখন তাকে ওথ অফ অ্যালিজিয়েন্স করানো হয়, অর্থাৎ তাকে দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয় যে সে আজ থেকে ভারতীয় আনুগত্য স্বীকার করছেন বা ভারতীয় আনুগত্য স্বীকার করতে প্রস্তুত হয়েছেন, এবং তখন থেকে সে ভারতের সমস্ত নিয়মকানুন, ভারতের সংবিধান মেনে সে চলতে বাধ্য থাকবে। এটা তাকে শপথ বাক্য পাঠ করানো হয়। এখানে একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে নট বি অ্যাপ্লিকেবল অ্যান ইললিগাল মাইগ্রেন্ট, অর্থাৎ এই যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বলা হলো, সমস্তগুলো লাগু হবে না তার জন্য যদি কোনো ইললিগাল মাইগ্রেন্ট হয়। ইললিগাল মাইগ্রেন্ট কথাটি এখানে আমি বলবো, ইললিগাল তাদেরই বলা হচ্ছে যারা ভারতে বিনা পারমিশনে বসবাস করছে, যারা ভারতে এসেছে উইদাউট পাসপোর্ট বা উইদাউট লিগ্যাল ডকুমেন্ট যারা ভারতে আছে, বা যারা পাসপোর্ট নিয়েও ভারতে এসেছে কিন্তু তাদের পাসপোর্টের যে ডেট অর্থাৎ মেয়াদ, সে ডেট এক্সপায়ার হয়ে গেছে, এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে চলেছে, এই ধরনের যে সমস্ত ব্যক্তি ভারতে বসবাস করছে তাদের ইললিগাল মাইগ্রেন্ট হিসেবে বলা হচ্ছে। নেক্সট, ইনকর্পোরেশন অফ টেরিটরিজ। এটা বলা হয়েছে সিটিজেনশিপ অ্যাক্টের সেকশন 7-এ বলা হয়েছে এই বিষয়ে। হোয়েন ইন্ডিয়া অকুপাইজ এ নিউ এরিয়া, দেন ইন্ডিয়ান গভর্নমেন্ট অফার্স ইন্ডিয়ান সিটিজেনশিপ টু দ্য পিপল অফ দ্যাট এরিয়া। কী বলা হয়েছে, যদি ইন্ডিয়া কোনো কান্ট্রিকে, যদি কোনো ইন্ডিয়া কোনো এলাকাকে, কোনো এরিয়াকে অকুপাই করে, বা কোনো এলাকা যেটা ইন্ডিয়ার অন্তর্ভুক্ত ছিল না সেটা যদি ভারতের সাথে ইনকর্পোরেট হয়, অন্তর্ভুক্ত হয়, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করে তাকে সিটিজেনশিপ অফার করে যে তোমরা এখন থেকে ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে পারো। এইভাবে যে সমস্ত নাগরিক অর্থাৎ সেই ভূখণ্ডের নাগরিক
যদি তারা ইন্ডিয়ান সিটিজেনশিপ অর্জন করে বা গ্রহণ করে, সেক্ষেত্রে বলা হয় ইনকর্পোরেশন অফ টেরিটরিজ। অর্থাৎ ইনকর্পোরেশন অফ টেরিটরিজের মাধ্যমে যে সিটিজেনশিপ, সেটা হয় এই মাধ্যমে, এইভাবে যেটা হয়। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি যে সিকিম আগে ভারতের অন্তর্ভুক্ত ছিল না, পরবর্তীতে অর্থাৎ ভারত স্বাধীনতা হওয়ার পরবর্তীতে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হলো। 35 এবং 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় 1975 সালে। এবং এই 1975 সালে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করার পরে সিকিমের যে সমস্ত অধিবাসী যারা ছিলেন, তারা এখন ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পরে অর্থাৎ তারা এখন ভারতের নাগরিক, অর্থাৎ ভারত সরকার তাদের অফার করেছিল তাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ নেওয়ার জন্য। এছাড়া যেমন রয়েছে গোয়া, দমন দিউ, দাদরা, নগর হাভেলি, এরা একসময় কি করে পর্তুগিজ কলোনিয়াল যে রুল, সেই রুলের অধীনে ছিল। এখন এগুলো ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ 1961 সালের পর থেকে এগুলো ভারতের ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে এবং যে এদের যে নাগরিকত্ব, এটা ভারতীয় এখন নাগরিকত্ব এরা অর্জন করেছে এবং এরা ভারতীয় নাগরিকত্ব এখন বহন করছে। তাহলে এইভাবে যে ইনকর্পোরেশন অফ টেরিটরির মাধ্যমে যে নাগরিকত্ব দেওয়া হয় এবং কাদের নাগরিকত্ব দেওয়া হয়, সেটা আশা করি এখানে আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। ভারতীয় নাগরিকত্ব আইনের যে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, সেই সমস্ত অ্যামেন্ডমেন্টের বিষয়ে এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। বিফোর 1986 ওনলি বর্ন ইন ইন্ডিয়া, এখানে কি বলা হয়েছে যে 1986 সালের আগে, অর্থাৎ 1947 সালের পরবর্তীতে এবং 1986 সালের আগে এই যে পিরিয়ড, ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ের মধ্যে যদি কোনো শিশু বা কোনো সন্তান ভারতে জন্মগ্রহণ করে, তাহলে সে বাই বার্থ ভারতের নাগরিকত্ব পেত। এখন কি হয়েছে, 1986 সালে এর অ্যামেন্ডমেন্ট করা হয়। 1986 সালে অ্যামেন্ডমেন্ট করে বলা হয়েছে না, শুধুমাত্র ভারতেই জন্মগ্রহণ করলে সে নাগরিকত্ব পাবে না। তাহলে কিভাবে পাবে, অর্থাৎ কোনো শিশু যদি ভারতে জন্মগ্রহণ করে, সেই সময় সেই শিশুর কোনো মাতা অথবা পিতা অথবা উভয়ে যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে, তবেই তাহলে সে ভারতীয় নাগরিকত্ব পাবে। তাহলে এখানে বোঝা গেল 1986 সালে আগের পিরিয়ড এবং 1986 সালের পরের পিরিয়ড। এরপর 1992 সালে একটি অ্যামেন্ডমেন্ট আসে, সেটা কি হয়, এটা দূর করার জন্য হয় ডিসক্রিমিনেশন এগেনস্ট উমেন। এই 1992 সালের আগে কি বলা হতো যে না, যদি মাতা যদি ভারতীয় নাগরিক হয়, তাহলে তার শিশু ভারতীয় নাগরিকত্ব পাবে না। অর্থাৎ এদের মর্যাদাটা এখানে সমানভাবে দেওয়া হয়নি, অর্থাৎ এখানে ডিসক্রিমিনেট করা হয়েছে। তাহলে এই ডিসক্রিমিনেশন দূর করবার জন্য 1992 সালে আবার নাগরিকত্ব আইনের একটি সংশোধনী আসে। সেখানে বলা হয় যে না, শিশু যদি জন্মগ্রহণ করে, তার জন্মগ্রহণ করবার সময় মাতা অথবা পিতা এদের মধ্যে যে কেউ অথবা উভয় যদি ভারতের নাগরিক হয়ে থাকে, তাহলে ওই শিশুটি ভারতের নাগরিকত্ব পাবে। নেক্সট 2003 সালে এই ইলিগাল ইমিগ্রান্টের ডেফিনেশন দেওয়া হয়। 2003 সালে, অর্থাৎ কারা কারা ইলিগাল ইমিগ্রান্ট, অর্থাৎ ভারতে অবৈধভাবে কারা কারা বসবাস করছে, তার একটা সঠিক ধারণা বা সঠিক ডেফিনেশন এর আগে ছিল না। 2003 সালে এই ইলিগাল ইমিগ্রান্টের ডেফিনেশন দেওয়া হয়। এর পরবর্তীতে কি হয়, যে এই বাই রেজিস্ট্রেশন এবং বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমে যে নাগরিকত্ব অর্জন হচ্ছিল, সেটার ক্ষেত্রে একটু কমপ্লেক্সিটি দেখা যায়। এই জটিলতা দূর করবার জন্য বলতে পারো পরবর্তীতে এই CAA অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এর জন্ম হয় বা দরকার পড়ে। নেক্সট 2005 সালে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আরেকটি পরিবর্তন হয়, আরেকটি অ্যামেন্ডমেন্ট হয়। সেটা অবশ্য ওভারসিজ ইন্ডিয়ানদের জন্য হয়, অর্থাৎ OCI এদের জন্য হয়। এখানে 2005 সালে পরবর্তীতে এই OCI-দের জন্য তাদের নাগরিকত্ব নিয়ে অনেক কিছু পরিবর্তন বা রুল আসে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অর্থাৎ CAA। কি এই CAA, কেন এর এত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এর ইম্পর্টেন্সটা কি? CA হচ্ছে 2019 সালে সংসদে পাশ হয় CA আইনটি, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সালে এটা সংসদের উভয় কক্ষে পাশ হয়। এটি নাগরিকত্ব দেওয়ার নিয়মের পরিবর্তন আনে, এটি নাগরিকত্ব দেওয়ার নিয়মের পরিবর্তন আনে, মাইন্ড ইট, এটা মনে রাখবে। অর্থাৎ CAA কিন্তু কেবলমাত্র নাগরিকত্ব দেওয়ার আইনের পরিবর্তন আনে, অর্থাৎ কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে এবং কাদের নাগরিকত্ব দেওয়া হবে সেটাও এখানে স্পেসিফাইড করে দেওয়া হয়েছে যে কাদের এই CAA এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এটি ধর্মীয় নিপীড়িত সংখ্যালঘুদের জন্য মানবিক উদ্যোগ। এখানে সরকার বলা হচ্ছে যে ধর্মীয় নিপীড়িত যে সমস্ত মানুষ, তাদের 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 সাপোর্টে এটা একটি মানবিক উদ্যোগ। অর্থাৎ কারা এই ধর্মীয় নিপীড়িত, যেমন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই তিনটি দেশের কথা বলেছি। এই তিনটি দেশে যে সমস্ত সংখ্যালঘু, এখানে কিন্তু ভারতীয় সংখ্যালঘুদের কথা বলা হয়নি। এই তিনটি দেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই তিনটি দেশে যে সমস্ত সংখ্যালঘু, অর্থাৎ এই তিনটি দেশে কারা সংখ্যালঘু, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং খ্রিস্টান, এই যে যারা সংখ্যালঘু এই তিনটে দেশে, তারা সেখানে তাদের ধর্ম পালন করতে পারছে না ঠিকভাবে, বা তারা অন্য ধর্ম হওয়ার কারণে অর্থাৎ সংখ্যালঘু অর্থাৎ ধর্মীয় কারণে সংখ্যালঘু হওয়ার কারণে তারা সেখানে নিপীড়িত হচ্ছে বা সেখানে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। সেই কারণে যারা ভারতে এখানে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই CAA আইন
নিয়ে আসে 2019 সালে। তাহলে এখানে বলা হয়েছে কোন ধর্ম কোন দেশের মানুষ এর আওতায় আসবে। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, যেটা তোমাদের আমি বললাম, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সমস্ত মানুষ অর্থাৎ সংখ্যালঘু মানুষ এই ধর্মীয় কারণে নিপীড়িত নির্যাতিত হয়ে ভারতে এসেছে বসবাস করছেন, তারা এই আইনের আওতায় আসবেন। এবং তারা কারা? হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং খ্রিস্টান, এই যে সম্প্রদায়ের মানুষগুলো এরা এই আইনের আওতায় আসবেন। কি কি শর্ত দেওয়া হয়েছে? 2014 সালে 31শে ডিসেম্বর আগে ভারতের প্রবেশ এবং 5 বছর বসবাস। অর্থাৎ 2014 সালে 31শে ডিসেম্বর এর আগে যারা ভারতে এসেছেন এবং যারা কন্টিনিউভাবে তখন থেকে অর্থাৎ ওই সময় থেকে কন্টিনিউ তারা 5 বছর ধরে ভারতে আছেন, এইটা হচ্ছে তাদের ক্রাইটেরিয়া। অর্থাৎ যারা 31 ডিসেম্বর 2014 আগে ভারতে এসেছেন এবং 5 বছর ধরে কন্টিনিউ ভারতে আছেন, তারা এই আইনের আওতায় আসবে এবং তারা এই আইনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন। স্টুডেন্ট, কারা আবেদন করতে পারেন, কে আবেদন করতে পারে ও কিভাবে? সিএ শুধুমাত্র বিদেশ থেকে আসা নির্দিষ্ট ধর্মাবলম্বীদের জন্য, যেটা এখানে বললাম, শুধুমাত্র বিদেশ থেকে আসা নির্দিষ্ট ধর্মাবলম্বীদের জন্য এই আইনটি। তাহলে বিদেশ থেকে এখানে কোন দেশ? ওই 3টে দেশের কথা বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান। এই 3টে দেশের কথা বলা হয়েছে। এই 3টে দেশ থেকে যে সমস্ত ওই দেশের সংখ্যালঘু যারা আছে, যাদের কথা আমি বললাম, হিন্দু, জৈন, পার্সি, খ্রিস্টান, এরা যারা আছেন, তারা যদি ভারতে এসে থাকেন তারা আবেদন করতে পারবেন। এবং এই আবেদনটি টোটালি অনলাইনে করতে হবে, সম্পূর্ণ অনলাইনে আবেদনটি শুরু হয়েছে 2024-এর পর থেকে। অর্থাৎ এই আইনটি 2024 সালে পরবর্তীতে এসে লাগু হলো এবং এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য 2024 সালের পরবর্তীতে এর আবেদন শুরু হয় এবং নাগরিকত্ব দেওয়ার যে প্রসেস, যে প্রক্রিয়া, সেটা শুরু হয়েছে। এটার ক্ষেত্রে যেটা বলেছিলাম যে 5 বছরের বসবাসের প্রমাণ দিতে হবে। অর্থাৎ 31 ডিসেম্বর 2014 আগে থেকে যে 5 বছর তোমরা বিগত 5 বছর ধরে যে ভারতে তোমরা বসবাস করছো, সেই যে প্রমাণ, সেই প্রমাণপত্র তোমাদের দিতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে ধর্মীয় নিপীড়নের আলাদা প্রমাণপত্র লাগবে না। অর্থাৎ ওই যে সংখ্যালঘু যেটা বললাম, ওই যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান যে সমস্ত সংখ্যালঘুরা ধর্মীয় কারণে ভারতে এসেছেন, তাদের সেখানে যে তারা যে নির্যাতিত হয়ে এসেছেন সেই প্রমাণ তাদের এখানে দিতে হবে না। তাহলে শুধুমাত্র তারা যে 31 ডিসেম্বর 2014 আগে থেকে 5 বছর, এই 5 বছর তারা ভারতে বসবাস করছেন, সেই প্রমাণপত্র দিলে তাদের এই নাগরিকত্বের জন্য তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্টুডেন্ট, এখানে আমি একটি নিউজ পেপার থেকে তোমাদের জন্য নিয়ে এলাম, যে এখানে দেখানো হচ্ছে যে 6 মে 2024, অর্থাৎ 6 মে 2024-এর নিউজ পেপারটা, অর্থাৎ 2024-এর পরবর্তী যে এই সিএ এর মাধ্যমে যে নাগরিকত্ব অর্জন করেছে তার একটি এক্সাম্পল হিসেবে তোমাদের সামনে এটা আমি নিয়ে এলাম। যে দেখো, ওভার 300 পিপল বিকাম ইন্ডিয়ান সিটিজেন আন্ডার দি সিএ। অর্থাৎ সিএ যে লাগু হয়েছে এবং তখন অর্থাৎ ওই সময়ের মধ্যে 300-এর বেশি মানুষকে এই সিএ এর আওতায় তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। এটা তার একটি এক্সাম্পল হিসেবে আমি তোমাদের এই নিউজ পেপার এই কাটিংটি তোমাদের জন্য শেয়ার করলাম। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল যে নাগরিকত্ব আইন নিয়ে, অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব আইন নিয়ে বিশদে আলোচনা এবং সেকশন অনুযায়ী, আর্টিকেল অনুযায়ী, প্রত্যেকটি পার্ট অনুযায়ী আমি তোমাদের এখানে বিশদে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের এই যে সিটিজেনশিপ যে আমাদের অ্যাক্ট আছে 1955 এবং তার যে পরবর্তী সাবসিকুয়েন্ট যে অ্যামেন্ডমেন্টগুলো, সেটাও আমি এখানে ক্লিয়ার কভার করলাম। আশা করি তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে WBCS এবং এই ধরনের সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যারা তোমরা এই লাইনে যারা চিন্তা ভাবনা করছো, এই লাইনে যারা তোমরা প্রিপারেশন করছো, তাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। এবং এর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো যে কিভাবে এই নাগরিকত্ব ডিপ্রাইভ হয়, কিভাবে নাগরিকত্ব সারেন্ডার করা যায়। তোমরা যারা ইন্টারেস্টেড আছো এই কনস্টিটিউশন সম্পর্কে ভিডিও পেতে বা WBCS বা সিভিল সার্ভিস সম্পর্কে যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যদি বিভিন্ন ধরনের গাইডের প্রয়োজন হয়, তোমাদের যদি বিভিন্ন ধরনের আরও ইনস্ট্রাকশনের প্রয়োজন হয় বা গাইডের প্রয়োজন হয়, যদি তোমরা মনে করে না এই ধরনের ভিডিও আমরা আরও পেতে চাই, তাহলে আমার এই চ্যানেলটিকে অর্থাৎ ইনফো সেন্টারকে তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো, তাকি আমি যখন নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমরা পেতে পারো। অর্থাৎ এর সাথে সাথে পরবর্তীতে থাকবে বিভিন্ন ধরনের প্রশ্ন পর্ব, বিশেষ করে এই ধরনের WBCS প্রিলিমিনারিতে যে সমস্ত কোশ্চেন অ্যান্সার এসে থাকে তার উপরে থাকবে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তরের পর্ব। তো ডিয়ার স্টুডেন্ট, আর এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে।